আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আশা করি যে যেখানে বসে দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি হাসিনা আক্তার। টেবিল টকের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এখনকার অনুষ্ঠান দেখার জন্য। প্রিয় দর্শক, ধানমন্ডি ৩২ নাম্বার সহ সারা দেশে মুছে যাবে কিনা আওয়ামী লীগের নাম। যেটা শুরু হয়েছে ৩২ নাম্বার থেকে আজকে বুলডোজার নিয়ে যে বিক্ষোভ হয়েছিল এবং সেই অনুযায়ী আমরা আবারও ছাত্র জনতার ঢল দেখলাম সেখানে এবং পাশাপাশি বাংলাদেশে আরো কিছু জায়গায় বিশেষ করে খুলনা এবং কুষ্টিয়ার কথা আমরা শুনেছি। আরো কিছু কিছু জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে যেখানে বঙ্গবন্ধুর নাম বা শেখ হাসিনার নাম মুছে দিয়ে সেই অন্য নাম করা হয়েছে। এরকম কিছু কিছু এবং সে পর্যন্ত আমরা যতটুকু জানি যে এই প্রসেস চলতে থাকবে, যে আরো কয়েকদিন চলবে বা এই ধরনের নাম মুছে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা এসব নিয়ে কথা বলবো। কথা বলার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন মেজর অবসরপ্রাপ্ত দেলোয়ার হোসেন। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এবং আপনার কাছে প্রশ্ন নিয়ে যেতে চাই যে এই যে ৬ মাস পরে ৫ই আগস্টের পরে ৬ মাস পরে আজকে শেখ হাসিনার একটা কর্মসূচি ছিল দায় মুক্তি অনুষ্ঠানে উনি ওনার ওনার যদিও বলা হয়েছিল যে উনি ভিডিওতে আসবেন, কিন্তু আমরা ওনার অডিও দেখতে পেয়েছি যে মানে ওনাদের পেজে যারা দেখেছি, এটা গতকালকে থেকে ঘোষণা ছিল যে এরকম উনি আসবেন। তো সেখানে উনি অডিওতে এসেছেন, এসে উনি বরাবরের মতো কিছু বক্তব্য রেখেছেন এবং পাশাপাশি আমরা ওনার বক্তব্য চলাকালীন অবস্থায় ৩২ নম্বরে ছাত্র জনতার ঢল দেখতে পেয়েছি এবং অন্য জায়গায়। তো আপনার কাছে শুনতে চাই যে বক্তব্যটা আসলে আপনি শুনেছেন কিনা এবং বক্তব্যের সাথে সাথে বা এই ধরনের ছাত্র জনতার আবারও কর্মসূচি এটার সাথে সংশ্লিষ্ট কিনা, আবার যদি সংশ্লিষ্ট হয়ে থাকে তাহলে কেন এই ধরনের ঘটনা ঘটলো, মানে ছাত্র জনতা আবারও কেন একসাথে হলো এবং আওয়ামী লীগের নাম মুছে দেওয়ার যে চেষ্টা সে চেষ্টাও সফল হবে কিনা। ধন্যবাদ। প্রথমে বলতে চাই যে স্বৈরাচারী খুনি হাসিনার কোনো ভাষণ বা বক্তব্য শোনার কোনো প্রকার রুচি আমার নাই, অতীতেও ছিল না। বিকজ সেই ডায়রিয়া মাউথ থেকে কি বেরোবে সেটা তো নতুন কিছু নয়। 16 বছর আমরা দেখেছি। 16 বছর কখনোই 30 সেকেন্ড আমার তার কথা শোনার ধৈর্য হয়নি, সেই রুচি ছিল না, এখনো নাই। দ্বিতীয়ত, আমি সমগ্র বাংলাদেশের সংগ্রামী আন্দোলনরত ছাত্রছাত্রী জনতাকে জানাই সাধুবাদ যে তারা দেরিতে হলেও এই কাজটা আবার শুরু করেছে। যখন বাংলাদেশের মানুষ মনে করছিল ছাত্রদের হয়েছে কি, তখন কিন্তু ছাত্ররা আবার প্রমাণ করে দিচ্ছে যে ছাত্ররা চলে যায়নি, তারা দমে যায়নি, তারা এখনো সেই শক্তি নিয়ে পুনর্গঠিত হয়ে আবার মাঠে আসছে। যেই ভুলটা তারা শুরুতে করেছে, ৩২ নম্বরের বাড়ির একটা ইটের টুকরাও থাকার কথা ছিল না ৫ই আগস্টের পরই। বঙ্গভবনে চুপ্পুর থাকার কথা ছিল না ৫ই আগস্টের পরপরই, এমনকি ৫ই আগস্টেই চুপ্পুর বিদায় হওয়া উচিত ছিল। সেই ব্যর্থতার দায় কিন্তু ৬ মাস চলে গেছে। এই বিপ্লব ছিনিয়ে গেছে ৮ই আগস্ট। ৮ই আগস্ট বিপ্লব ছিনিয়ে নিয়ে চতুরতার সাথে আসিফ নজরুল ভারতের সাথে এবং অন্যান্য বাংলাদেশের ভিতরে থাকা যেই সব ভারতীয় দালাল আছে তাদের সহযোগিতায় তৈরি করেছে এই মাঝামাঝি একটা সরকার। আমাদেরকে বুঝতে হবে, এই ছাত্র সমাজকে আমি আগেও বলেছি, আমাদের ভুল হয় কিন্তু ভুল সংশোধন করার একটা সুযোগ থাকে, যা যদি সময়ে করা যায়। এখনো বলছি সেই সময় আছে। তোমরা যে উদ্যোগ নিয়েছ, এই সরকারকে বাধ্য করো, প্রফেসর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় রাখতেই হবে, আর নয়তো ভারতের দখলে চলে যাবে বাংলাদেশ। কিন্তু উনি যেন কাজ করতে পারেন সেই অবস্থা সৃষ্টি করা, এই সরকারের ভিতরে ভারতের দালাল যেই সব উপদেষ্টা আছে তাদেরকে সার্বক্ষণিক চাপে রাখা। দ্বিতীয়ত, বাংলাদেশের কোথাও কোন স্থানে যেখানেই আওয়ামী লীগ ইঁদুরের গর্তে থেকে মাথা উঁচা করে বেরোনোর চেষ্টা করবে, তখনই তাদেরকে নির্মূলে ধ্বংস করে দিবে। দরকার হলে সেই ইঁদুরের গর্তে ধোঁয়া দিয়ে ইঁদুর যেরকম বের করে সেরকম এই আওয়ামী লীগদেরকে বের করতে হবে, বের করে এদেরকে গ্রেফতার করে আইনের শাসনে দিতে হবে এবং জনগণের এবং দেশের চুরি করা, দেশের যে অর্থ তারা চুরি করেছে গত 16 বছরে, সেই অর্থে যেই সব সম্পদ, বাড়ি গাড়ি দালান তৈরি করেছে,
সেইটা তো সরকারি প্রক্রিয়ার মাধ্যমে বিক্রি করে জনতার জন্য ব্যবহার করা যাবে না। আহত ছাত্রছাত্রীর জন্য ব্যবহার করা যেত, সবচেয়ে উত্তম হতো। কিন্তু এখন প্রস্তাব দিয়ে দেখো, প্রফেসর ইউনূস যদি পারে এইসব নিলামে তুলে সব বিক্রি করে আহত ছাত্রছাত্রী জনতার চিকিৎসার ব্যবস্থা করলে সবচেয়ে উত্তম হয়। আর যদি তা না পারে, এইসব এক একটা বাড়ি, এই 32 নম্বরের বাড়ি দাঁড় করিয়ে রাখা, শেখ মুজিবের মূর্তি দাঁড় করিয়ে রাখা, একই কথা, এগুলাকে নির্মূল করে দিতে হবে। সুতরাং একইভাবে উচিত ছিল হাসিনাকে বাংলাদেশের মাটিতেই শেষ করে দেওয়া, কিন্তু সেই ভুলটা যে হয়ে গেছে ষড়যন্ত্রের মাধ্যমে, ছাত্রদের চোখের আড়ালে বিরাট বড় ষড়যন্ত্র হয়ে গেছে ভারতের রয়ের বুদ্ধিতেই। সেই এখনো ভারতের কোনো ষড়যন্ত্র কিনা এটা, বা এখনো ভারতের ষড়যন্ত্র চলছে, তবে বাংলাদেশে কারো কোনো ষড়যন্ত্র কিনা? আজকে যে ঘটনা ঘটলো সেই ঘটনা তো অনেক দূর। এই ঘটনাটা ভারতের ষড়যন্ত্র বলে আমি মনে করি না। আর যদি মনে করে থাকে, ভারত তো অতি বুদ্ধিমান মনে করে অনেক কাজে অতীতে করেছে যা উল্টা তাদের বিরুদ্ধে গেছে। যেমন হাসিনাকে 16 বছর ক্ষমতায় গায়ে জোর করে উন্মুক্তভাবে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণকে উপেক্ষা করে জোর করে ক্ষমতায় বসিয়ে রাখাই তো ভারতের রয়ের একটা সবচেয়ে বড় ভুল ছিল, যে একমাত্র আওয়ামী লীগের সাথে তাদের সম্পর্ক আর কারোর সাথে না। আমি 21 সালে বোধহয় একটা ভিডিও করেছিলাম, সে ভিডিওটা এখনো ইউটিউব চ্যানেলে আছে, ভারতের প্রত্যেকটা প্রতিবেশী দেশের উদাহরণ দিয়ে, যে শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, উমুক সুমুক সবাইকে উদাহরণ দিয়েছি, কিভাবে ওই দেশের একটা দলকে বা একটা ব্যক্তির উপর ভরসা করে ভারত তার প্রভাব বিস্তারের চেষ্টা করেছিল বলে সেই দেশগুলো হাতছাড়া হয়ে গেছে। সর্বশেষ বাকি ছিল বাংলাদেশ, এবং সেই ভিডিওতে আমি বলেছিলাম এই বাংলাদেশও একদিন ভারতকে এমনভাবে উৎখাত করবে যে ভারতের কোনো চিহ্ন থাকবে না। এবং ভারতের চিহ্ন যদি সম্পূর্ণ নিশ্চিহ্ন করতে হয়, তাহলে মনে রাখতে হবে আওয়ামী যেই সকল তাদের স্তম্ভ আছে বা তাদের প্রচারের যেসব বিষয় আছে, সেইগুলোকে নির্মূলে সমূলে উৎপাট করতে হবে, সেগুলোকে ধ্বংস করে দিতে হবে। 32 নাম্বার বলতে যেন এখানে কিছু না থাকে। এইখানে বেগম জিয়ার সেনানিবাস থেকে, বাড়ি থেকে বের করে যে এরকম সেখানে অফিসার্স কোয়ার্টার তৈরি করা হয়েছে, যেন এটাকে কোনোদিন আর ভেঙে বেগম জিয়ার বাড়ি বানানো না যায়, তাহলে তো অনেক অফিসারদের মনে কষ্ট দেওয়া হবে। একইভাবে ধানমন্ডির 32 নাম্বার পুরা ঘোরা করে দিয়ে পঙ্গু হসপিটাল বা অনেক কিছু একটা বানাতে হবে, যেন ভবিষ্যতে আওয়ামী লীগের ছায়ারও কোনো সাহস না হয় ওইখানে আবার 32 নাম্বার আরো অনেক জায়গায় এই কাজ হয়েছে। আমি দেখছি, আমার চোখে পড়েছে, আমি সবই দেখছি, খবর রাখছি, এবং আমি আরো করবে ইনশাল্লাহ। আমি সেটাই আমার আশা, যে সারা বাংলাদেশে আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের নাম করা যেসব এমপি, চোর, মন্ত্রী যারা আছে, সন্ত্রাসী, ওই যে মনে আছে উপজেলা লেভেলের একজন উপজেলা যেন 2000 কোটি টাকা পাচার করেছিল, এই পর্যন্ত যেতে হবে। আমি কিন্তু গত 5 বছর আগে এই কথাগুলো বলেছি, যে আমার চিন্তা হচ্ছে, শঙ্কা হচ্ছে, যখন স্বৈরাচারী শেখ হাসিনার পতন হবে তখনই বাংলাদেশের কি হবে। কারণ বিএনপির মতো একটা দলের ক্ষমতা নাই 5 বছর তো দূরের কথা, 2 বছর ক্ষমতায় টিকে থাকার। কারণ আওয়ামী লীগ 16 বছরে যেই পরিমাণ টাকা পয়সা, অস্ত্র এবং সংগঠন তৈরি করে গিয়েছে সরকারি বেসরকারি বাহিনীর মাঝখানে, এমনকি সশস্ত্র বাহিনীর মাঝখানে, সেইগুলো ব্যবহার করে 2 বছরের মাঝখানে বিএনপির মতো একটা দলকেও 2 বছরের মাঝখানে অস্থির করে উৎখাত করে দেওয়া হবে। ছাত্ররা তো 6 মাস টিকিয়ে রাখতে পেরেছে, বিএনপি 6 মাস টিকিয়ে রাখতে পারে কিনা আমার সন্দেহ আছে। কেন জানেন? বিএনপির ভিতরে ঘরের শত্রু বিভীষণ, ভারতের রয়ের গোয়েন্দা বিএনপির বড় বড় নেতাদের মাঝখানে, তারা তারেক রহমানের, আমার বিশ্বাস হয় না তারেক রহমানের নির্দেশ ছাড়া, আদেশ ছাড়া তারা এগুলো বলতে পারে, যে 16 বছরের এত ভোগান্তির পরেও কতটুকু মূর্খ এবং দেশদ্রোহী হলে তারা স্বপ্ন কল্পনা করতে পারে যে ভারত তাদেরকে কোনোদিন ক্ষমতায়, 2 দিনের জন্য ক্ষমতায় বসতে সাহায্য করবে। যেই ভারত 16 বছর বিএনপিকে ধ্বংস করে দিয়েছে, রীতিমতো নাম নিশানা মুছে দিয়েছে, আর বিএনপির যত অত্যাচার অনাচার সব সহ্য করেছে বিএনপির তৃণমূলের গরিব দেশপ্রেমিক ছেলেমেয়েরা, কিন্তু ফুর্তি করেছে হচ্ছে নেতারা। সেই নেতাদের প্রশ্ন যখন করা হয় তারেক রহমানকে, তখন তারেক রহমান বলে তারা যা বলছে তাদের দায়িত্বহীনতার কারণ, দায়িত্বহীনতার কোনো দায়িত্ব বিএনপি নেবে না, কিন্তু আমরা
দায়িত্ব আপনি কবে নেবেন, প্রধানমন্ত্রী হয়ে নেবেন না বিএনপি ক্ষমতায় আসলে নেবেন, সেই অপেক্ষায় কেন থাকবেন? আপনার সেই শক্তি, সেই সত্যতা, সেই জনগ্রহণের পক্ষতা কোথায় যে আপনি মাইকটা হাতে নিয়ে স্পষ্ট করে লন্ডন থেকেই আপনি বলেন যে আমি উমুক 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 নেতাকে দল থেকে বহিষ্কার করলাম, স্পষ্টত আওয়ামী লীগকে এবং ভারতকে উন্মুক্তভাবে সাহায্য করার জন্য, যার অপর নাম হচ্ছে বাংলাদেশের বিরোধিতা করা এবং জনগণের বিরোধিতা করা, এবং একই সাথে ওয়ার্নিং দেওয়া। আমি ওয়ার্নিং দিলাম, বাকিদেরকে আমি পর্যবেক্ষণ করছি, যারাই এহেন কাজ করবে, আওয়ামী লীগকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করবে এবং চাঁদাবাজিতে জড়িত থাকবে, এবং ভারতের যদি আমি ভুলেও অন্য কারো খবর পাই যে ভারতের সাথে সংযোগ করেছে, দালালি করার চেষ্টা করছে, তাদেরকে দল থেকে বহিষ্কার করে, শুধু করাই নয়, দল থেকে আইনি মামলাও করা হবে। কই উনার এই কথাগুলা বলতে বাধা কোথায়? উনি যেহেতু এই কথাগুলা বলছেন না, তার মানে হচ্ছে ডাল মে কুছ কালা है। জি, আমি ইংলিশে আরেকটি কথা আছে, where there is smoke there is fire। সো তার মানে উনার এখানে যেহেতু ধোঁয়া দেখা যায়, তার মানে আগুন ওখানেও আছে। আজকে নিজে জামাতের আমির বলেছেন যে ভারতের সাথে ওনাদের কখনোই শত্রুতা ছিল না, এবং ভারতের সাথে শত্রুতা জামাত ইসলামের নাই, ছিল না। তো এখানেও তো আমরা দেখতে পাচ্ছি ওনারাও সরাসরি ভারতের আশীর্বাদ পেতে চাচ্ছে বা পাওয়ার চেষ্টা করছে। আমি আগেও আপনার অনুষ্ঠানে, বিশেষ করে আমার ব্যক্তিগত অনেকগুলো লাইভে আমি ব্যাখ্যা করেছি গত 4-5 বছরে, যে ভারত তো বাংলাদেশে একটা দলই ছিল যে ভারত ভয় পেত, সেটা হচ্ছে জামাতে ইসলাম। সেই জন্য স্বৈরাচারী শেখ হাসিনার সাথে মিলে, এবং তখন আপনাদের বাংলাদেশের অনেকের প্রিয় ব্যক্তিত্ব হ্যামিলনের বাসিওয়ালার মতো যারা অনুসরণ করে, ওনারাও কিন্তু মাঠে থেকে ফাঁসি চাই মঞ্চের দাবি করে জামাতের সেই সত্যিকারের জামাত প্রেমিক, ইসলাম প্রেমিক এবং বাংলাদেশ প্রেমিক যেই ব্যক্তিত্বগুলো ছিল, সৎ ব্যক্তিগুলো, তাদেরকে কিন্তু ফাঁসি দিয়ে জামাতকে সেই 2010-এই শেষ করে দেওয়া হয়েছে। এখন যাদেরকে দেখছেন, তারপরে যে শেষ আশাটা বাকি ছিল, ব্রিগেডিয়ার জেনারেল আজমিকে গুম করে পঙ্গু করে দেওয়া হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল আজমিরের লাশটাও খুঁজে পাওয়া যেত না যদি সেনাবাহিনী অফিসাররা ওনাকে শ্রদ্ধা না করত। সেনাবাহিনীর অফিসাররা ওনাকে শ্রদ্ধা করত বলেই ওনাকে মারতে দেয় নাই, কিন্তু জামাতের যেন আর কোনো কাজে না আসে সেই জন্য ওনাকে বিকলঙ্গ করে দিয়েছে। এখন বলেন, জামাতের আমিরের কথা, ডক্টর শফিকের কথা মাঝে মাঝে হঠাৎ করে পত্রিকার হেডলাইনে পড়ে যায়, আমি আস্তে করে একটা মুচকি হাসি দিই যে বৃক্ষ তোমার নাম কি, ফলই তার পরিচয়। যেখানে ওনারা থাকবেন, আমাদের বাংলাদেশে শুধু জামাত না, ধর্মের একটা অগ্রগামী উদাহরণ হওয়ার কথা। সেখানে ওনাদের কাছ থেকে যেখানে আশা করব যে আপনারা আমাদের প্রিয় শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ অনুসরণ করবেন, সুন্নত অনুসরণ করবেন, কিন্তু দুঃখজনক হলেও সত্যি সেই নেতৃত্বের কোনো সুন্নত আপনারা পালন করেন না। যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু যুদ্ধ স্বরূপ তরবারি হাতে নিয়ে সম্মুখ সারিতে জীবন বিপন্ন করে যুদ্ধে দাঁড়িয়ে গেছেন, অনুপ্রাণিত করেছেন অনুসারীদেরকে, স্বল্প সংখ্যক লোক নিয়ে বিশাল সংখ্যক শত্রুদের বিরুদ্ধে জয়ী হয়েছে। অথচ আপনাদের এত বিশাল অনুসারী, শুধু নেতৃত্বের যোগ্যতার অভাবে আজকে জামাতও নিষ্ক্রিয়। আজকে সকালে জামাত এক কথা বলে, বিকালে আরেক কথা বলে। আমি কিন্তু ঢালাওভাবে জামাতের দোষ দিচ্ছি না, এখানে জামাতের নেতৃত্বের দোষ। শুধুমাত্র সারা বাংলাদেশে সকল দলই, যেমন আমি বলেছি আওয়ামী লীগ বিএনপি কোনো নেতৃত্ব তৈরি করে না, ইচ্ছা করি মনে করেছে পরিবার ধরে বংশ পরম্পরায় আমার বংশের, আমার ছেলে মেয়ের পরে আমার নাতি, তারপরে পুতি, ওরাই খাবে বাংলাদেশের রক্ত চুষে চুষে। এই জন্য কোনোদিন নেতৃত্ব তৈরি করতে দেয় নাই। এই জন্য বাংলাদেশের যেই দলের কর্মীরা বলেন না কেন, এরা যখনই একটু উপরের লেভেলের দলে আসতো, যখনই একটু উপরের লেভেল একটা পদ পায় বা মন্ত্রী এমপি হয়, তখনই চিন্তা করে আমি বা আমার ছেলে মেয়ে তো জীবনে কোনোদিন প্রধানমন্ত্রী হতে পারবে না, এটি আমার জীবনের শেষ পদ, তাই আমিও একটু চুরি করে নিই। আপনাকে এই জিনিসটা বুঝতে হবে, বাংলাদেশে এই কেন চুরি চামারি, পুকুর চুরি, কেন দুর্নীতি বন্ধ হয় না? তার কারণ হচ্ছে এই রাজনীতিবিদদের, এই নেতাগুলা। এই তারেক রহমান বলেন, যখন শেখ হাসিনা ছিল বা এরশাদ যখন ছিল,
তারা নিজের কোনো পরিবার ছাড়া আর কাউকে কোনো প্রধানমন্ত্রী কিছু হতে দিবে না। এই জন্য যেই দলের উপরে পোস্ট পায় সে মনে করে আমার বংশের তো কেউ কিছু প্রধানমন্ত্রী হতে পারবে না, তাই আমার এইটাই শেষ পাওয়া, এটাই সর্বোচ্চ পাওয়া, তাই চুরি আমি করতেই হবে। চুরি যখন করব, একটা মানুষ যখন একটা মানুষকে খুন করে তখন কিন্তু 10টা মানুষ খুন করতে কিন্তু তার আর হাত কাঁপে না। আর একটা ভালো মানুষ যখন যে কারণেই হোক চুরি করতে শুরু করে তখন কিন্তু সমুদ্র চুরি করতেও আর সে দ্বিধা করে না, লজ্জা বোধ করে না। মির্জা শাহজালাল ইসলাম মির্জা, আপনার প্রশ্ন বা মতামত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে আমার সম্মানিত একজন মানে বলতে গেলে আমার নায়ক দেলোয়ার স্যার, তো আপনার প্রতি আমার খুবই শ্রদ্ধা। আপনাদের প্রতি যেমন শ্রদ্ধা আছে, একটা অনুরোধ আছে যে বিএনপিকে আমরা যেভাবে আসলে দোষারোপ করি যে বিএনপির মধ্যে অনেক দালাল আছে ভারতের রয়ের, আসলে এই কথাগুলি আমরা কিন্তু বলি থাকতে পারে, কিন্তু কথা আমাদের মতন লোকেদের কথার মধ্যে যদি বড় নেতারাও বলে যে হ্যাঁ আমরা ভারতের সাথে বন্ধুত্ব করবো না, আমরা যুদ্ধ লাগাই দেব, তাইলে তো কোনোদিনও ক্ষমতায় আসতে পারবো না। আসলে প্রশ্ন হারিয়ে ফেলবে, ওয়ালাইকুম সালাম, এত লম্বা করলে পরে আমি আসলে অনেক কিছু ভুলে যাবো উত্তর দিতে গিয়ে, তাই তবুও চেষ্টা করছি মনে করে আপনি যা যা বলেছেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি। প্রথমে হচ্ছে আমি নায়ক না, বাংলাদেশের সংগ্রামরত সাধারণ জনতা দেশে বিদেশে যে যেখানেই থাকেন না কেন নায়ক হচ্ছেন মূলত আপনারা। আপনারা যেই কথাগুলা বলতে চান অথচ বলতে পারেন না, সেই কথাগুলাই কিন্তু আমি জনতার সামনে তুলে ধরি, এটাই হচ্ছে কাজ। আচ্ছা, দ্বিতীয়, প্রথমে এসে আপনি বলেছেন বিএনপির কথা। প্রথমে বিএনপির ভিতরে আওয়ামী লীগ আর বিএনপির মাঝখানে তুলনা করার চেষ্টা করেছেন। আওয়ামী লীগ আর বিএনপির মাঝখানে মূলত তুলনা হয় না, এই কারণেই তুলনা হয় না, আওয়ামী লীগ হচ্ছে একটা ভারতীয় দল আর বিএনপি হচ্ছে একটা বাংলাদেশের দল। তবে বিএনপির মাঝখানে বেশ কিছু সংখ্যক লোক পচে গেছে, সেটা সব দলের মাঝখানেই আছে। কিন্তু জনগণ বিএনপিকে নিয়ে, মানুষ বিএনপিকে নিয়ে কেন কথা বলে বেশি, মানে বিএনপির কাছে প্রত্যাশা বেশি দেখে কথা বেশি, বিএনপির কাছ থেকে আশা করে বলেই বেশি, কিন্তু বিএনপির সমালোচনা করে বেশি। কারণ বাংলাদেশের জনগণ চায়, প্রথম কথা হচ্ছে আপনি উনি প্রাক্তন যে বক্তা উনি বলে গেলেন বা প্রশ্ন করেছেন যে বিএনপির নেতারা যদি সবাই আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাহলে তো বিএনপি কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না। প্রথম কথা হচ্ছে বাংলাদেশের কোন নেতার ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে না, আমরা কেউই চাই না, জনগণও চাই না, আমি চাই না, জনগণও চায় না ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে। একটা শান্তিপ্রিয় জাতি, শান্তিপ্রিয় জনগণ কেন যুদ্ধ ঘোষণা করতে যাবে? যুদ্ধ ঘোষণা করলে তো কখনোই শান্তি পাওয়া যাবে না। আমরা ভারতের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াচ্ছি এবং দাঁড়িয়েছি যেন ভারত আমাদের সাথে সম্মানের সাথে, সমতার ভিত্তিতে, শ্রদ্ধার সাথে আমাদের সাথে যোগাযোগ করে, কমিউনিকেট করে, দাদাগিরি না করে। বিএনপি কোন নেতাকে আমরা কোনোদিন আশা করি না যে ওনারা যুদ্ধ ঘোষণা করবেন। ওনারা হাসি মুখে, ডিপ্লোম্যাটিক্যালি, ভদ্রভাবে হাসি মুখে বলবেন আপনারা এটা দাবি করেছেন বা এটা একটা অবান্তর দাবি, আমাদের অমুক নদীর পানি ছেড়ে দিতে হবে, তারপর আমরা ওই জিনিসটা করব। এইভাবে সমতার ভিত্তিতে দাবি আদায় করতে হবে। 2 নাম্বার, বিএনপির ভিতরে যে রয়্যাল এজেন্ট আছে, এটা কি শুধু আমি একাই বলছি? আমি তো এত বছর একা বলেছি, নাম ধরে ধরে বলেছি, কিন্তু সেই দিন তো উন্মুক্তভাবে আমারই পছন্দের একজন মানুষ এবং উনিও আমাকে স্নেহ করেন। আপনাদের বিএনপির মন্ত্রী ছিলেন, কমার্স মিনিস্টার ছিলেন, প্রাক্তন বিমান প্রধান এয়ার চিফ আলতাফ চৌধুরী, উনি বলেছেন যে বিএনপির ভিতরে র আছে। তাহলে আমাকে প্রশ্ন করার আগে আমার চেয়ে অনেক বিজ্ঞ হচ্ছে প্রাক্তন অবসরপ্রাপ্ত এয়ার চিফ আলতাফ চৌধুরী। ওনাকে প্রশ্ন করে দেখেন যা উনি বিএনপির একজন নেতা হয়ে এবং মন্ত্রী হয়ে উনি কেন বললেন, এবং উনি যে বলেছেন সত্য কথা বলার জন্য সাধুবাদ জানি। হচ্ছে তাদেরকে বিচারের আওতায় আনা হচ্ছে না, এখানে ইন্টারিম গভর্নমেন্টের কি ভূমিকা, বা হচ্ছে সেনাবাহিনী বা সব মিলিয়ে কেমন, এমন কেন হচ্ছে? আসলে আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় হাত দিয়েছেন, যেইটা নিয়ে আমি বোধহয় এই পর্যন্ত 5ই আগস্টের পরে এই পর্যন্ত কম করে হলেও 20টা ভিডিও করেছি এই জিনিসটার উপরে বারবার প্রেসার দিই। মূলত মূল সমস্যাটা হয়ে গেছে,
গোড়ায় হাত দিতে হবে। মূল সমস্যাটা হয়ে গেছে 5ই আগস্টে যখন হাসিনা পালিয়ে যায় বা হাসিনাকে পালানোর পরিকল্পনা যখন করে সেটা সেনাবাহিনীকে দিয়ে সেটা প্রয়োগ করায়, তখনই একই সাথে পরিকল্পনা করা হয় যে কিভাবে ছাত্রদের কাছ থেকে এই বিপ্লবটাকে ছিনিয়ে নেওয়া যায়। সেই পরিকল্পনা কিন্তু 5ই আগস্টের পর আগেই হয়ে যায়, এবং যার ফলে দ্রুত গতিতে আসিফ নজরুলকে সরকার প্রধান বানিয়ে এবং ছাত্রদের কিছু নেতাদেরকে সাথে নিয়ে তড়িঘড়ি করে একটা নন বিপ্লবী বা অবিপ্লবী একটা সরকার গঠন করতে বলা হয় দুইটা উদ্দেশ্যে। একটা হচ্ছে লোক দেখানো, সরকার গঠন হয়ে গেছে। 2 নাম্বার হচ্ছে কিছু ছাত্র নেতাকে সরকারে বসিয়ে ছাত্র নেতাদের মাঝখানে ভাঙন ধরানো, যেটা সফলভাবে করেছিল। 3 নাম্বার হচ্ছে এই সরকার গঠনের মাঝখানে চুপ্পুকে রেখে দিয়েছে, যেটা হচ্ছে সংবিধানের খুঁটি, যেই খুঁটির মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনার যেই প্রাক্তন অবকাঠামো, সেনা প্রধান থেকে আরম্ভ করে বাহিনীর সকল প্রধান থেকে আরম্ভ করে পুলিশ এবং সিভিল প্রশাসনের সকল সচিব, উপসচিব ইত্যাদি ইত্যাদি সবাই সেই আইন বলে চুপ্পুর বলে রয়ে গেছে। সেই চুপ্পুকে আমি শুরু থেকে বলেছিলাম চুপ্পু হওয়া উচিত ছিল 5ই আগস্টের আন্দোলনের যেরকম গণভবন ভাঙা হয়েছে সেরকম বঙ্গভবন ভেঙে ঢুকে যাওয়া উচিত ছিল, কিন্তু ছাত্ররা সেটা মিস করেছে, শুরুতেই হাতছাড়া হয়ে গেছে বিপ্লব। এখন দ্বিতীয় কথায় আসি, যার ফলে তৈরি হয়েছে একটা দুর্বল সরকার। প্রফেসর মোহাম্মদ ইউনূসের মতো একজন জ্ঞানী গুণী ব্যক্তির যেই জায়গায় আছেন আমাদের প্রয়োজন আছে, বাট বাস্তব সত্যি হচ্ছে রাষ্ট্র পরিচালনা করা বা তার সার্বিক বিষয় বোঝার ওনার সেই অভিজ্ঞতা নেই। এবং ওনার আশেপাশে রয়ের পরিকল্পনায় যেই সকল ভারতীয় দালালদেরকে বসানো হয়েছে, আসিফ নজরুল, তারপরে অন্যান্য যত ওই যে নাট্যকার মঞ্চকার কাদেরকে বসিয়েছে, তারপরে এই আরো যারা আছে এনজিও থেকে এনে বসানো হয়েছে সব লিপ সার্ভিস দেওয়ার জন্য, এদেরকে দিয়ে দেশের একটা শান্তিকালীন সময়েও একটা সরকার চালানো সম্ভব না। সেখানে একটা ধ্বংসপ্রাপ্ত দেশে, যেখানে দেশের চারিদিকে হচ্ছে বাংলাদেশ বিরোধী কি বলে পরিকল্পনা এবং কনস্পিরেসি, সেখানে এই সরকারের এরকম দুর্ভোগ লোক দিয়ে দেওয়া হয়েছে ইচ্ছা করে যেন এই সরকার কোনো কাজ না করতে পারে। যে 32 নম্বর ভাঙা হচ্ছে, এটা কি বৈষম্য কিনা? বৈষম্য, হ্যাঁ। শেখ মুজিব শুধু একা নয়, বৈষম্য হয় কিনা? শেখ মুজিব শুধু একা না, শেখ মুজিব তার পুরো পরিবার বর্গ নিয়ে বাংলাদেশের শুরু থেকে যেই পরিমাণ অন্যায় অত্যাচার করেছে, খুন গুম খুন হত্যা করেছে, ব্যাংক চুরি, সারা বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংক চুরি যা করেছে তার শাস্তি কিন্তু এখনো পর্যন্ত হয়নি। 32 নাম্বার ভাঙা হচ্ছে একটা মানুষ যখন খুনি এবং অপরাধী হয়, দেশের লুটেরা হয়, তার বিরুদ্ধে তার কোনো বিচার না হওয়াতে দেশের জনগণ যদি ক্ষিপ্ত হয়ে গিয়ে সেই অবৈধ পয়সায় গড়া তাদের সম্পত্তি ধ্বংস করে, এখানে বৈষম্যের আমি কিছু দেখছি না। বরঞ্চ এইসব অত্যাচারীদের যেসব অত্যাচারী স্তম্ভ তৈরি করে গেছে সেটা ধ্বংসের মাধ্যমে জনগণের সাথে আমি সমতা দেখছি। 5ই আগস্টের পরে সারা বাংলাদেশের মানুষের এবং আন্তর্জাতিক মিডিয়ার সামনে বিএনপির উপরের লেভেলের মির্জা ফখরুল থেকে আরম্ভ করে যারা অথরাইজড স্পিকার, তারা পর্যন্ত বলছে যে আওয়ামী লীগকে বাতিল করা যাবে না, আওয়ামী লীগকে শাস্তি দেওয়া যাবে না। কেন? হিটলারের দলকে, রাজনৈতিক দলকে যদি গণহত্যার কারণে বাতিল করা যায় এবং বিভিন্ন দেশের থেকে সেই দলের সকল প্রতীককেও ধ্বংস করে দেওয়া যায়, আমি মুজিব আমলের কথা বাদেই দিলাম, শুধু গত 16 বছরের স্বৈরাচারী শেখ হাসিনার যেই অসব অন্যায়, গণহত্যা, গণকবর এবং রাষ্ট্রীয় সম্পদ চুরি, সেই অপরাধে কেন আওয়ামী লীগকে শাস্তি দেওয়া যাবে না? লিখেছে যে তাহলে জামাতকেও তো সেরকম করতে হবে, জামাতকেও তাই করতে হবে। জামাতকে তো আওয়ামী লীগ বাতিল করেছিল, তখন তো বিএনপি কিন্তু নিষেধ করে নাই যে জামাতকে বাতিল করা যাবে না। বিএনপি অনেক কিছুই করে নাই। যখন বেগম জিয়াকে বালুর ট্রাক দিয়ে ওনার বাসার মুখ বন্ধ করে দিয়েছিল, বিএনপির এত ক্ষমতা, বালুর ট্রাক সরানোর ক্ষমতা নাই, সেই বিএনপি নাকি
আবার তার আন্দোলনের ডাক দিয়ে আবার নাকি একটা জুলাই আগস্ট করবে, কি করবে না করবে। যেই বিএনপি বেগম জিয়াকে 2 বছর জেলে পচিয়ে মারলো, সেই বিএনপি ভারতের গোলামি করে, ভারতের পাচাটে, আবার আওয়ামী লীগের পাচাটে। এই দলটার চরিত্রটা আজকে এত স্খলন হয়েছে, যেখানে বেগম জিয়ার মতো একটা ভালো মানুষকে পচিয়ে মেরে ফেললো, এই বিএনপি কিচ্ছু করতে পারে নাই। এই বড় বড় নেতা যারা চিৎকার করছে তারা কিছু করতে পারে নাই। সুতরাং বিএনপি যে কি চাইছে, সবচেয়ে ভয়ঙ্কর এবং অপরাধজনক, আপত্তিজনক কথা বিএনপি যেটা মনে করে, এবং একজন বক্তা বলে গেছেন, প্রথমেই যে প্রশ্ন করেছিলেন যে বিএনপি ভারতের বিরোধিতা করলে তো বিএনপি ক্ষমতায় আসতে পারবে না। তার মানে চিন্তা করে দেখেন, শুধু নেতারাই না, বিএনপির যারা কর্মী তাদের মাথায় এই চিন্তাটা চলে এসেছে যে জনগণের ভোট ইম্পর্টেন্ট না, ভারতের সমর্থন ইম্পর্টেন্ট। কতটুকু ভয়ঙ্কর, যাদের যেই জনগণের মাথায় এমন একটা চিন্তা থাকতে পারে, মনে এমন একটা চিন্তা ঢুকতে পারে, অবস্থান করতে পারে যে কোনো একটা দলকে ক্ষমতায় আসতে হলে ভারতের সাহায্য দরকার আছে। তার মানে কি, জনগণ তোমরা পিছনে থাকো, তোমাদের প্রয়োজন নাই। এই জন্যই তো বাংলাদেশের গণতন্ত্রের আজকে এই করুণ অবস্থা, এবং এই জন্যই বাংলাদেশের জনগণকে এখন, ছাত্র জনতাকে, একটা প্রতিটা দলকে বাধ্য করাতে হবে যে তোমরা আগে বুঝো যে আমরা ইম্পর্টেন্ট, ভারত ইম্পর্টেন্ট না। এবং যেই দল যতদিন না বুঝবে দেশের জনগণ এবং দেশ ইম্পর্টেন্ট, ভারত না, ততদিন পর্যন্ত সেই দলের কোনোদিন ভোটেই আসার যোগ্যতা নাই। ক্ষমতা আসা তো দূরের কথা, কারণ এই ধরনের মির্জাফরদের কারণেই কিন্তু দেশটা 54টা বছর ধরে সাফার করছে। অনেক ধন্যবাদ। আমাদের সাথে একজন আছেন জাহিদ ইসলাম, আপনার প্রশ্ন বা মতামত, আপনি মনে হয় আমেরিকা থেকে যুক্ত হয়েছেন। জি, আসসালামু আলাইকুম হাসিনা আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। 1 মিনিটে শেষ করবেন প্লিজ। জি, স্যালুট ইউ স্যার, আপনাকে অনেক ফলো করি। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যালুট ইউ স্যার। আমি একটা জিনিস বলতে চাচ্ছি, সেটা হলো দেখেন, আমরা কিন্তু অনেক কথা বলেছি এই মিডিয়াতে এসে আওয়ামী লীগের বিরুদ্ধে। এখন এই যে বিএনপি বা জামাত এনারা যেগুলা করছেন, হাসিনা যে আজকে যে বক্তব্য দিলেন, সে একটা কথা বলছে যে আমরা যদি আবার আসি তখন কিন্তু সেই প্রতিশোধগুলা নিব। ভাইকে আমার সালাম, সংগ্রামী সালাম। তো ভারত এখন বর্তমান বিএনপিকে ব্যবহার করতেছে আমার মতে মনে হচ্ছে যেটা আর কি, যে একটা টোপ হিসাবে। আমরা অনেক কথা শুনতে পাচ্ছি যে আওয়ামী লীগের অনেক নেতারা লাইক ক্যান্টনমেন্টে আছে। সো আর্মির সেনা প্রধান যে ওয়াকার সাহেব, সে কি করতেছেন? মানে সে কথা ভাষণ দেখে আমাদেরকে বলতেছেন সেও কি জাতির পিতা হতে চাচ্ছেন নাকি? সহজ কথায়, আপনার মতো একজন সাধারণ দেশপ্রেমিক বুঝতে পারছে যে ভারত যেই দেশের 3 পাশ ঘিরে আছে তার আর অন্য কোনো শত্রুর দরকার নাই, ঠিক আছে। তারপরেও আপনার মতো একজন মানুষ বুঝতে পারছে যে বিএনপিকে ক্ষমতায় আসার জন্য জনগণের ভোটই যথেষ্ট, ভারতের প্রয়োজন নেই। কিন্তু ভারত কতটুকু টোপ ফেলেছে, যেটা বলছে টোপ ফেলেছে, বুঝেছি ওরা টোপ, আমি ওইটাই ব্যাখ্যা করতে যাচ্ছি যে ভারত টোপ ফেলে নাই। ভারত টোপ ফেলে নাই কারণ ভারত বিএনপির বড় বড় নেতাগুলাকে বিভিন্ন ধরনের হানি ট্র্যাপ, মানে হয় নারী ঘটিত আর নয়তো মানি ট্র্যাপ অথবা পয়সা ঘটিত, এইসব জিনিসের লেনদেনের মাঝখানে রেকর্ডিং করে বা ভিডিও করে ইতিমধ্যে তাদের হাতে রেখে দিয়েছে। তোমরা যদি, বিএনপির নেতাদের বলছে, তোমরা যদি আমাদের কথায় না চলো আমরা এগুলো ফাঁস করে দিব। আমি একটা কথা বলি, বাংলাদেশের মানুষের অনেক খারাপ গুণের মাঝখানে একটা খারাপ গুণ হচ্ছে খুব সহজে ভুলে যায়। এরা অপরাধীদেরকে খুব সহজে এদের অতীত ভুলে গিয়ে মাফ করে দেয়। তো আমরা উন্মুক্তভাবে বলছি, যদি ভারত এমন কোনো ট্র্যাপ বিএনপি কোনো নেতাকে করে দিয়ে থাকে, ঠিক আছে, নারী ঘটিত অথবা বাড়ি ঘটিত যেই অপরাধী করেছেন হোক না প্রকাশ, জনগণ মাফ করে দিবে। সেই অপরাধ বা সেই অপরাধের বিনিময়ে দেশকে বিক্রি করার চেয়ে তো দেশ তো অনেক বড়, সুতরাং দেশকে তো জলাঞ্জলি দেওয়া যাবে না। তাই বিএনপির উপরের নেতার লেভেল থেকে আরম্ভ করে যত নিচের লেভেলের নেতার কারোর যদি এই ধরনের কোনো গোপন তথ্য ভারতের কাছে থেকে থাকে, এমনকি আমি সামরিক বাহিনীর জন্য বলছি, যেহেতু খুনি জিয়াউল হাসান সে এনটিএমসি থেকে অনেকের কথা, অনেক গোপন কথা, গোপন ভিডিও রেকর্ডিং করতো, হাসিনা থেকে আরম্ভ করে তারেক সিদ্দিকী থেকে আরম্ভ করে সকল সেনা প্রধানের, সেই বর্তমান সেনাপ্রধান, প্রাক্তন 2 সেনাপ্রধান, সবার কিন্তু এরকম গোপন জিনিস তার কাছে রেকর্ডিং করা আছে।
সেই জন্য কিন্তু সে মহান কনফিডেন্সে আছে, খুব কনফিডেন্ট আছে যে তার কোনো বিচার আচার কিছু হবে না, এগুলা ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে সমস্ত বিচার আচার থামিয়ে রেখেছে। আমি সেই সকল মিলিটারি অফিসারের জন্য বলছি, দোষ ত্রুটি অপরাধ চুরি নারী ঘটিত অর্থঘটিত যাই হয়ে থাকুক, দোষ তো মানুষেরই হয়। যা করেছেন সেই অপরাধ যদি প্রকাশও হয়, ভয় না পেয়ে এগিয়ে আসুন, দেশের পক্ষে সত্যি কাজ করুন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জনতার পক্ষে কাজটা করুন। যদি ভারত বা জিয়াউল হাসান বা অন্য কেউ যদি আপনাদের এসব কথা ফাঁস করে দেয়, ভয়ের কিছু নাই, ইনশাল্লাহ আমরা জনগণ মাফ করে দিব, যে কমসে কম আপনারা শেষ পর্যন্ত দাঁড়িয়েছেন। দ্বিতীয় জন যে প্রশ্ন করেছেন, এই ডক্টর ইউনূস সরকার কেন বিচার করছেন না, আমি আগেও কয়েকবার ব্যাখ্যা করেছি, আজকের অনুষ্ঠানেও ব্যাখ্যা করেছি। ডক্টর মোহাম্মদ ইউনূসের সেই শক্তি নাই এবং ওনাকে করতে দেওয়া হচ্ছে না। যদি আওয়ামী লীগ ফেরত আসে, উনি বলছে যে শেখ হাসিনা বলছে যে আওয়ামী লীগ, শেখ হাসিনা জীবনে ফেরত আসবে না, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। শেখ হাসিনা জীবনে ফেরত আসবে না। আমি এই বৃদ্ধ বয়স্ক নেতাদের অনুরোধ করছি, দয়া করে আপনাদের দলেরই বিএনপির অনেক ভালো ছেলেপেলেকে আমি জানি যারা যোগ্য। আমি একজনের প্রমোট করতে চাই না নাম বলে, আমি অনেককেই জানি, আমার ফেসবুকও আছে দুই একজন, অতীতে কথাও হয়েছে, আমার নাম বলার দরকার নাই, প্রমোট করার দরকার নেই। দয়া করে আল্লাহর হস্তে আপনারা একটু রিটায়ারমেন্টে যান, বিএনপির ওই শিক্ষিত যোগ্য একদম মাঠে নেমে সামনের সারিতে যুদ্ধ করা ছেলে মেয়েগুলোকে জায়গা দেন আল্লাহর হস্তে। যেই ছেলেপেলেগুলা রাস্তায় নেমে মার খেয়েছে, জেল কেটেছে, পুলিশের বাড়ি খেয়ে অত্যাচার সহ্য করে আপনাদের মতো নাটক করে 7 দিনের জন্য জেলে গিয়ে জামাই আদর পেয়ে আবার বাইরে চলে আসে নাই হাসিনার সাথে আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে, তারা ধান খেতে ঘুমিয়েছে, তাদের পরিবার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। সেই ছেলে মেয়েদের গুলাকে গ্রাসরুট লেভেল থেকে এনে উপরের লেভেলে একটু নেতৃত্বের জায়গা দেন, দেখবেন বিএনপিটা আবার শক্তিশালী হয়ে উঠবে। আর আল্লাহর রাস্তায় জনগণের মনের কথা বোঝার চেষ্টা করেন। জনগণ কি চায়? জনগণ কি চায়? যে জনগণ আওয়ামী লীগ কার্ড চায় না, ছাত্রলীগ তো দূরের কথা, আওয়ামী লীগকেই চায় না। তাদের মনের ভাবটা বোঝার চেষ্টা করেন। জনগণ সংস্কার চায়। যদি জনগণের মনের ভাব না বোঝেন, আপনারা বোকার মতো কিভাবে আশা করেন এই জনগণ আপনাদেরকে ভোট দিবে? মূর্খ ছাড়া এরকম কথা আর কেউ চিন্তা করতে পারে না। আপনার কাছে আমার প্রশ্ন, যে আজকে যে পরিস্থিতি হয়েছে বা আগামীতে শোনা যায় যে এরকম পরিস্থিতি আরো হবে, সেই পরিস্থিতিতে যদি খারাপ কোনো পরিস্থিতি হয়, তাহলে কি সরকারের পক্ষে এটা সামাল দেওয়া সহজ হবে কিনা? আরেকজন আপনাকে প্রশ্ন করেছিলেন, এই প্রশ্নে দর্শকের প্রশ্নের মধ্যেই ছিল যে ওয়াকার কি আবার জাতির পিতা হতে চায় কিনা, যে উনি যাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছেন বা দিচ্ছেন, এরকম একটা প্রশ্নও ছিল। আমি বুঝতে পেরেছি, দুটো প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ এবং একসাথে শর্ট করে উত্তর দেওয়ার চেষ্টা করছি আমি। প্রথম কথা হচ্ছে, যদি প্রফেসর ইউনূস সরকার না চালাতে পারে, আমার প্রথম কথা হচ্ছে প্রফেসর ইউনূস সরকার যদি না চালাতে পারে, সেই সরকারকে সাহায্য করার জন্য সাথে সমস্ত সংগ্রামরত ছাত্র এবং জনতা আছে। পাশাপাশি এই বাংলাদেশ সরকারেরই অংশ সাংবিধানিক এবং সাংবিধানিকভাবেই কিন্তু এই সরকারেরই একটা বিশাল শক্তিশালী অংশ কিন্তু এই সেনাবাহিনী। মনে রাখতে হবে, সেনাবাহিনীর দেশদ্রোহী ভারতের এবং আওয়ামী লীগের যেই সব দালাল মির্জাফর আয়নাগরের খুনিদেরকে সেনাপ্রধান আশ্রয় দিয়ে রেখেছেন, উনি মনে করছেন, আগে গতকালকের অনুষ্ঠানে বলেছি, উনি মনে করছেন সবাইকে একত্রে গ্রেফতার করলে সমস্যা হতে পারে। আমি সেনাপ্রধানের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রেখে আমি ওনাকে আশ্বস্ত করতে চাই, সমগ্র বাংলাদেশের ছাত্র জনতা, এই সংগ্রামী নবীন প্রাণ আপনার পাশে থাকবে। এই সমস্ত জানালদেরকে আইনের হাতে তুলে দিন। বাংলাদেশ সেনাবাহিনীর কনিষ্ঠতম সদস্য থেকে আরম্ভ করে উপরের লেভেলের বর্তমানে অনেক জেনারেল আছে যারা আপনাকে, জুনিয়ররা তো 100% প্রায়, আর উপরের লেভেলের বেশিরভাগই আপনাকে সমর্থন দিবে, সাহায্য করবে, ভালোবাসা দিবে। তারপরেও আপনি জুলাই আগস্ট ভুলে যাবেন না। আমি বারবার, এই যে অনেকেই বাংলাদেশি মানুষদেরকে একটা ভুয়া কথা শিখিয়েছে, জয় বাংলা করে দিছে, এই কথাটা আমি কোনোদিন পছন্দ করি নাই। এটা বলে আওয়ামী লীগকে প্রমোট করা হয়েছে সবসময়। আপনার একটা নতুন একটা কথা চালু করেন, সেটা হচ্ছে জুলাই আগস্ট করে দেওয়া হবে। কারণ এটা জনতার শক্তি, এটা আওয়ামী শক্তি না।
এটা ছাত্র জনতার শক্তি, যেখানে সবারই কম বেশি পার্টিসিপেশন আছে, বিএনপির আছে, জামাতের আছে, শিবিরের আছে, এই কজন আছে। আর ছাত্র সাধারণ বেশিরভাগই হচ্ছে সাধারণ ক্ষিপ্ত অত্যাচারিত ছাত্র জনতা তার সাথে আছে। এই ছাত্র জনতা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে থাকবেন, একই সাথে সশস্ত্র বাহিনী ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে থাকবেন। তবে সেই পরিস্থিতিতে যদি পৌঁছায় যে ডক্টর মোহাম্মদ ইউনূস আর কোনো কাজ চালাতে পারছেন না, সবার প্রথম ডক্টর মোহাম্মদ ইউনূস চাক আর না চাক সচিবালয় থেকে ঘাট ধাক্কা দিয়ে সেই সকল মির্জাফর, আসিফ নজরুলদেরকে এবং ওই আরো কতগুলো আছে না, এই নামগুলোও তো আমার যাই হোক আরো কিছু আছে, এনজিওর যত লোকগুলো আছে এগুলোকে সব ছাত্র জনতা ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে। বের করে দিয়ে আর্মি ব্যবস্থা করবে এবং ছাত্র জনতা ব্যবস্থা করবে। ওরা যেহেতু বাচ্চা বাচ্চা সবসময় বুঝে না কাকে কাকে নির্বাচন করতে হবে, কার দেশ আবেগের সাথে বলে উমুক সুমুক, কে বিদেশে বসে চিৎকার করছে উমুককে বসিয়ে দাও, এগুলো হচ্ছে আবেগের কথাবার্তা। এরা ব্যাকগ্রাউন্ড জানে না কিছু, এরা একদিন বুঝবে তারপরে জানবে। তো বড় বড় উপরে যারা দেশপ্রেমিক আছে তারা সাহায্য করবে, শক্তিশালী তড়িৎ কর্মা, তড়িৎ সিদ্ধান্ত নিতে পারে এবং বুক ভরা সাহস, যাদের সাহসের সাইজ তাদের শরীরের সাইজের থেকে আরো বহুগুণে বেশি, এইরকম লোককে ওখানে বসানো হবে। আর দ্বিতীয় প্রশ্ন যে সেনা প্রধান কি জাতির পিতা হতে চাচ্ছেন কিনা, এটা সম্পূর্ণ বাজে কথা। বিএনপিকে আমি একটা স্পষ্ট চোখ খুলে দিতে চাই। সেটা হতে আপনারা যদি এখনো আওয়ামী লীগ প্রেম এবং ভারত প্রেম না ছেড়ে দেশের এবং দেশের জনগণের পক্ষে স্পষ্ট কথা না বলেন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি একটা কথা, বাংলাদেশে অন্য দ্বিতীয় যেই রাজনৈতিক দল হবে, সেই নতুন ছাত্রদের দল হোক অথবা যেই হোক, তার পিছনে ইনশাল্লাহ আমি বাংলাদেশের শক্তিশালী 300 আসনে 300 প্রতি উপজেলায় প্রতি নির্বাচনী এলাকায় একজন পরিচিত মুখ এবং বেশিরভাগই সশস্ত্র বাহিনীর সৎ পরিচিত মেধাবী শক্তিশালী সদস্য অথবা অফিসার আমি সেখানে দেব। যখন জনগণ দেখবে আর বিশ্বাস করার আর কোনো রাজনৈতিক দল নাই, বিএনপিকেও আর বিশ্বাস করা যাবে না, তখন তাদেরকে তো একটা ভোট দেওয়ার জায়গা দিতে হবে। সেই ভোট দেওয়ার জায়গাটা কিন্তু আমি তৈরি করে দিব ইনশাল্লাহ। তখন যাবেন কোথায়? এখনো সময় আছে, ভালো হয়ে যান, ভারতের এবং আওয়ামী লীগের দালালি ছাড়েন।